প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে আছি এখন, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস। আজকে চলো আমরা লেকচার 41 করি সবাই। আমরা আছি অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী। তো এই অধ্যায়ের রেগুলার ক্লাস শুরু করার আগে আমি আজকে একটু ইনফরমেশন দিতে চাই শুরুতে তোমাদের। সেটা হয়তো অনেকে তোমরা ইতিমধ্যে আমাদের এমএলসির ফেসবুক থেকে নিয়ে নিয়েছো যে তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটা দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষা বোর্ড থেকে, সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই সংগ্রহ করেছো বা পেয়েছো। আর যেহেতু আমি তোমাদের হিসাব বিজ্ঞান পড়াই, তো আমি সেই দিক থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যেহেতু আমরা ক্লাস করছি এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্র, সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা একটু তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, অথবা বইতে যে যে চ্যাপ্টারের নামগুলো আমি লিখে দিয়েছি সেই চ্যাপ্টারগুলো মার্ক করে নিতে পারো। তোমাদের জন্য, তোমরা যেহেতু 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, তো সেই হিসাবে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যার কোড নাম্বার হচ্ছে 253 হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, তোমাদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে নতুন সিলেবাসে অধ্যায় 1 হিসাব বিজ্ঞানের পরিচিতি, অধ্যায় 2 হিসাবের বই সমূহ, অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী, 4 রেওয়া মিল, 7 কার্যপত্র, 8 দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে আমরা সংক্ষেপে অন্য ভাষায় বলতে পারি যে অবচয় হিসাব সংরক্ষণ, আর 9 হচ্ছে আর্থিক বিবরণী, যেটা এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী আমরা নবম দশম শ্রেণীতে করে এসেছি, ওইটাই একটু বিস্তারিতভাবে করব। তো আমরা প্রথম দুইটা চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। এখন আমরা আছি অধ্যায় 3-এ। আজকে এই অধ্যায় থেকে আমরা প্রথম একটা অঙ্ক করব। বিগত ক্লাসে আমরা অঙ্ক করার জন্য প্রয়োজনীয় নমুনা ছক বা নিয়ম আমরা শিখেছি, আমি লিখে দিয়েছিলাম। তো সেই নিয়মটা আজকে প্রয়োগ করব, এমন একটা অঙ্ক প্রয়োগ করা যায় এমন একটা অঙ্ক আমরা এই অধ্যায় থেকে করব। আর আরেকটা যেটা কথা আমি এখন তোমাদের জন্য খুব গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি, যে তোমাদের খুব সিরিয়াসলি নিতে হবে, আমরা এই দুইটা চ্যাপ্টারে প্রচুর সময় দিয়েছি, আমি দিয়েছি তোমাদের প্রয়োজনে, যেন তোমরা মানে অধ্যায়গুলো ভালোভাবে বুঝো, অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে বুঝো। বিভিন্ন ধরনের অঙ্ক যেহেতু ছিল অধ্যায় 2-এ, তো আমাদের সময় একটু বেশি লেগেছে। কিন্তু আমাদের নেক্সট যে সময়, হাতে যে সময় আছে সেটা খুবই অল্প সময়। কিছুদিন পর তোমাদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হয়ে যাবে, আর আমাদের হাতে আছে এখনো পর্যন্ত আরো 4টা চ্যাপ্টার। তো আমাদের খুব দ্রুত দৌড়াতে হবে এখন প্রতিটা অধ্যায় নিয়ে, আগের অধ্যায়গুলোর মতো এত লং টাইম দেয়া যাবে না। তো আমি হয়তো তোমাদের জন্য এই এত বেশি সময় নিয়ে এখন আর নতুন কোনো চ্যাপ্টার করাতে পারবো না। তো আমরা যে চ্যাপ্টারই শুরু করব হয়তো 3টা বা 4টা, বড় যে 5টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে দেব। ধরে নিতে হবে যে আমরা 4টা ক্লাসের মধ্যে আমাদের একটা অধ্যায় শেষ করতে হবে। হয়তো প্রথম 2টা ক্লাসের নিয়ম বা থিওরি কিছু আলাপ আলোচনা করে 2টা বা 3টা অঙ্ক করে আমাদের একটা অধ্যায় শেষ করে দিতে হবে। আর আমি তোমাদের জন্য ক্লাসে যে অঙ্কগুলো করাবো সেটার বাইরে হয়তো বেশিরভাগই HW দিয়ে দেবো কিছু অঙ্ক, সেই অনুযায়ী আমার সাথে সাথে তোমাদের রেগুলার পড়াটা বাসায় করে নিতে হবে। তাহলে আমাদের চ্যাপ্টারগুলা মানে কোনো বাকি থাকবে না। আমিও করাবো, তোমরাও সেই সাথে সাথে হোমওয়ার্কগুলো করে ফেলবে, কোনো গ্যাপ দিবে না। তাহলে দেখবে প্রতিটা চ্যাপ্টারই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এই ইনফরমেশনটাই দেওয়ার জন্য আমি সিলেবাসটা দেওয়ার জন্য শুরুতে একটু এটা লিখে নিলাম। তো চলো এখন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী। আশা করি তোমরা সবাই এটা লিখে নিয়েছো অথবা বইতে এই অধ্যায়গুলো মার্ক করে নিয়েছো। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আজকে আমরা প্রথম অঙ্কটা করব। হয়তো এই অধ্যায় থেকে, যেহেতু আমি বলেছি যে প্রতিটা অধ্যায়ে নেক্সট আমাদের অধ্যায়গুলোতে আর এত বেশি সময় দেওয়া যাবে না, হয়তো 2টা বা 3টা অঙ্ক আমি করিয়ে দেব ক্লাসে, আর বেশিরভাগই তোমাদের বাসায় করার জন্য কিছু অঙ্ক দাগিয়ে দেবো, সেভাবে তোমরা করে রাখবে। আজকে আমরা প্রথম সৃজনশীল ব্যবহারিক সমস্যার সমাধান একটা করব ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। আমি যেহেতু গত ক্লাসে তোমাদের বলেছি যে আমরা প্রচলিত পদ্ধতি বা একক জের সংশোধনী পদ্ধতিতে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো করব। আর এই অধ্যায়ে কিভাবে, এই পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় সেই নিয়মটা কিন্তু আমি গত ক্লাসে লিখে দিয়েছি এবং তোমাদের বলেছিলাম খাতায় লিখে নিতে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো এবং বাসায় সেই নমুনা ছকটা এবং নিয়মটা পড়েছো, স্টাডি করেছো অনেকবার, যেন অঙ্ক করতে অসুবিধা না হয়। তো সেই নিয়মটা আজকে একটা অঙ্কের মাধ্যমে আমরা প্রয়োগ করে দেখাবো। আজকে আমরা একটা বোর্ডের অঙ্ক দিয়ে চলো এই চ্যাপ্টারের অঙ্ক করা শুরু করি। ঢাকা বোর্ড 2019 সালে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা আজকে আমরা করব।
তোমরা যখন এই অঙ্কটা করা শুরু করবে, আমি যখন সমাধানটা করা শুরু করব, দেখবে যে আমরা গত ক্লাসে যে নিয়মটা আমি তোমাদের জন্য লিখে দিয়েছি, সেই নিয়মটার পুরোটাই প্রয়োগ করা হচ্ছে এখানে, সেই নিয়মের সাথে পুরোটাই মিল আছে। আর আমি কিছু উদাহরণের অঙ্ক তোমাদের অঙ্কের করার পর দাগিয়ে দিব, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ের 490 পেজ, ঠিক আছে, 490 পৃষ্ঠা 44 নাম্বার অঙ্কটা বের করো, 44 নং। ঠিক আছে, আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 সালে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যে অঙ্কটা এসেছিল সেটা আমরা আজকে করতে যাচ্ছি। তোমরা সবাই বইটা খোলো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এই পৃষ্ঠা নাম্বারটা খোলো এবং দেখবে এই অঙ্কটা পাচ্ছ নতুন বই, যেটা আমরা সবাই যেটা ফলো করছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। জনাব রহমানের, আমি প্রশ্নটা পড়ছি, তোমরাও সাথে সাথে খেয়াল করো, প্রশ্নগুলো বোঝার চেষ্টা করো, আর গত ক্লাসের নিয়মটা মনে করার চেষ্টা করো। প্রয়োজনে খাতায় যেখানে তোমরা নিয়মটা লিখে রেখেছো বা বইতে যেখানে একক যে সংশোধনী পদ্ধতির নিয়মটা লেখা আছে, সেই নিয়মটা পাশে রেখে অঙ্কটা করবে। ঠিক আছে, কোনগুলো যোগের অংশে যাবে, কোনগুলো বিয়োগের অংশে যাবে, সেটা যেন আমরা প্রশ্ন পড়ার সময় পেন্সিল দিয়ে যোগ বিয়োগ চিহ্ন দিয়ে নিজেদের সুবিধার জন্য একটু ছোট ছোট করে মার্ক করে রাখি। তাহলে দেখবে অঙ্কের সমাধানের সময় আমাদের যোগের অংশে কোনটা যাবে, বিয়োগের অংশে কোনটা যাবে, সেটা আমরা সহজেই করে ফেলতে পারবো। জনাব রহমানের হিসাব বই হতে 31 ডিসেম্বর 2018 তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে। রোমান 1, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা, আর রোমান 2 আছে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে কোন বইয়ের উদ্বৃত্ত দিয়ে আমরা অঙ্ক শুরু করব, সমন্বয়ের কাজ শুরু করব। অনেক অঙ্কে একটা বইয়ের উদ্বৃত্ত দেয়া থাকে ইনফরমেশন হিসেবে, অনেক অঙ্কে আবার দেখা যায় যে দুইটা বইয়ের উদ্বৃত্ত দেয়া থাকে, নগদান বইয়েরও দেওয়া থাকে, ব্যাংক বিবরণীরও দেওয়া থাকে। সেক্ষেত্রে কি তোমার সুবিধা মতো যেটা দিয়ে অঙ্ক করলে তোমার নিয়মটা ভালোভাবে প্রয়োগ করা যাবে বা অপর জেরে সহজেই পৌঁছানো যাবে, সেই নিয়মটা ফলো করতে হবে। আর এখানে যেহেতু একটা জের দিয়েছে রোমান 1-এ, তাহলে এই জের নিয়েই আমাদের সমন্বয়ের কাজ শুরু করতে হবে। আর আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছি কোন জের নিয়ে অঙ্ক করলে কোন কোন বিষয় যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে, সেগুলো আমি তোমাদের ছকেও যেমন বুঝিয়ে দিয়েছি, ছকের নিচে একটা নোটও লিখে দিয়েছিলাম। তো আশা করি আমি যে ছকটা লিখে দিয়েছিলাম, ছকের মধ্যে যে জের নিয়ে অঙ্কটা শুরু করেছিলাম, সেই জেরটাই এখানে দেওয়া, তাহলে আমাদের ওই ছকটার নিয়মটাই পুরোটা মানতে হবে। রোমান 2 আছে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। আমরা জানি একক যে সংশোধনী পদ্ধতিতে যে আমরা যদি নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত দিয়ে অঙ্ক শুরু করি, তাহলে যেই লেনদেনগুলা, ব্যাংক লেনদেনগুলা ব্যাংক বিবরণীর যোগফলকে বৃদ্ধি করেছে, সেগুলো আমরা নগদান বইয়ের জেরের সাথে যোগ করে দেখাবো, আর যেগুলো ব্যাংক বিবরণীর যোগফলকে হ্রাস করেছে সেগুলো আমরা এই উদ্বৃত্ত থেকে বিয়োগ করে দেখাবো। তাহলে রোমান 2 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটা কিন্তু আমাদের নগদান বইয়ে আমরা যোগের অংশে দেখাবো। কেন? কারণ চেক ইস্যু করলে ব্যাংক থেকে টাকা কমে যায়, আমরা জানি, নগদান বইতে দেখাই। কিন্তু ব্যাংকে যেহেতু এখনো পর্যন্ত উপস্থাপিতই হয়নি, ব্যাংক যেহেতু ইস্যুকৃত চেকের টাকাটা পরিশোধই করেনি, তাহলে ব্যাংকে কিন্তু টাকাটা কমেনি, যোগফল কিন্তু বৃদ্ধি রয়ে গেছে, এখনো যোগফলটা বেশি রয়ে গেছে। তাহলে আমরা এখানে কি করব, যে লেনদেনগুলো ব্যাংক বিবরণীর যোগফলকে বাড়িয়েছে বা বৃদ্ধি করে রেখেছে, সেই বিষয়গুলো আমরা নগদান বইয়ের ওই ব্যাংক উদ্বৃত্তের সাথে, যেটা দিয়ে উদ্বৃত্ত দিয়ে আমরা শুরু করছি, সেখানে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই লেনদেনটার পাশে পেন্সিল দিয়ে ছোট করে যোগ চিহ্ন দিয়ে রাখতে পারি, এটা যোগের অংশে যাবে। রোমান 3 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। চেক আদায়ের জন্য জমা দিয়েছে মানে ব্যাংকে টাকা বাড়বে। আমরা যখন চেক জমা দেই ব্যাংকে আদায়ের জন্য, আমরা কিন্তু নগদান বইতে সাথে সাথে ব্যাংকে মানে যোগের অংশে দেখিয়ে দিই, ডেবিট দিকে দেখায়, যেটা ব্যাংকে বুঝি বেড়েই গেল। কিন্তু ব্যাংক ততক্ষণ পর্যন্ত তার বিবরণীতে সেটা লিখবে না যতক্ষণ পর্যন্ত সেই টাকাটা আদায় না হচ্ছে। সুতরাং এখানে কিন্তু যেহেতু আদায়ের জন্য জমা দিয়েছে কিন্তু ব্যাংক এখনো আদায় করেনি, তাহলে তার বিবরণীতে কিন্তু লেখা হচ্ছে না, ব্যাংকে কিন্তু যোগফলটা কম হয়ে যাচ্ছে। আদায় করলে তো ব্যাংকে বাড়বে, ব্যাংক উদ্বৃত্ত বাড়বে, কিন্তু এখানে আদায় না করার ফলে ব্যাংকের যোগফলের টাকাটা অর্থাৎ যোগের অংশটা বা ব্যাংকের উদ্বৃত্তের পরিমাণটা কিন্তু কম হয়ে যাচ্ছে, হ্রাস পেয়েছে যোগফলটা। তাহলে এখানে এই যেহেতু ব্যাংক বিবরণীতে এটা যোগফলকে
কমিয়ে দেখাচ্ছে বা হ্রাস করে দেখাচ্ছে, এটা নগদান বইতেও মাইনাস করে দেখাতে হবে। তাহলে এটা আমরা এই লেনদেনের পাশে মাইনাস চিহ্ন দিয়ে রাখতে পারি, পেন্সিল দিয়ে অবশ্যই। যেহেতু পরীক্ষার সময় আমাদের প্রশ্নে কোনো দাগ দেওয়ার নিয়ম নেই, তাহলে আমরা পেন্সিল ইউজ করব নিজেদের প্রয়োজনের জন্য, আবার সমাধানের শেষে আমরা সেটা যেন মুছে দিতে পারি। রোমান 4, দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দিয়েছে, অর্থাৎ ব্যাংকে গিয়ে দেনাদার সরাসরি টাকাটা জমা দিয়েছে, আমরা কিন্তু এখনো জানি না, কিন্তু ব্যাংকে যেহেতু জমা দিয়েছে ব্যাংক সেটা জানে এবং ব্যাংকে টাকার পরিমাণও বৃদ্ধি পেয়েছে, ব্যাংক বিবরণীতে কিন্তু সেটা প্লাস করা হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু নগদান বইতে সেটার কোনো এন্ট্রি দেওয়া হয়নি। সুতরাং আমরাও কিন্তু এখানে প্লাস করে দেখাবো। যেহেতু ব্যাংক বিবরণীর যোগফল বৃদ্ধি পেয়েছে, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়েছে ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে, তো আমরাও এখানে নগদান বইতে যোগ করে দেখাবো। তো আমরা রোমান 4-এ প্লাস চিহ্ন দিয়ে রাখতে পারি পেন্সিল দিয়ে লেনদেনের শেষে। রোমান 5, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান 3,000 টাকা। আমরা যখন চেক ইস্যু করি পাওনাদারকে, তখন আমরা আমাদের নগদান বইতে লিখে দেখাই যে ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, অর্থাৎ নগদান বইতে ক্রেডিট দিকে ব্যাংকের কলামে দেখাই। চেক ইস্যু করলে ব্যাংকের কলামে টাকাটা বসাই আর আমরা লিখি প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। কিন্তু ব্যাংকে চেকটা যখন নিয়ে যাওয়া হয়, যদি কোনো কারণে প্রত্যাখ্যান হয়, তাহলে কিন্তু আবার লেনদেনটা উল্টা হয়ে যায়। ব্যাংক বিবরণীতে তো লেখাই হবে না, বরং সেখানে যোগফলটা এই চেকটা প্রত্যাখ্যাত হওয়ার কারণে ব্যাংক বিবরণীর যোগফলটা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে, কারণ এখানে তো ব্যাংক থেকে টাকা দেওয়া হলো না, ইস্যুকৃত চেকের টাকা পরিশোধ করা হয়নি, বরং চেকটা বাতিল হয়ে গেল। সুতরাং ব্যাংক বিবরণীর যোগফল কিন্তু এখানে কমেনি, বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে এটা কিন্তু নগদান বইতে যোগ করে দেখাবো, এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে রাখতে পারি। রোমান 6, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে লভ্যাংশ আদায় করা হয়েছে, সেটা ব্যাংক বিবরণীতে প্লাস করা হয়েছে, কিন্তু নগদান বইতে যেহেতু এখনো লেখা হয়নি, তা আমরা প্লাস করে দেখাবো, আমরা প্লাস চিহ্ন দিয়ে রাখতে পারি। রোমান 7, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা। এটা কিন্তু ব্যাংকের জন্য খরচ, ব্যাংক চার্জ যেটাকে আমরা বলি, ব্যাংকে টাকা কমে যায়, ব্যাংক বিবরণীতে লেখা হয়ে গেছে সেটা, এবং ব্যাংক সুদ 200 টাকা, নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক চার্জ ধার্য করলে সেটা অবশ্যই ব্যাংকের জানার কথা, এবং সাথে সাথে ব্যাংক বিবরণী ব্যাংক তার বিবরণীতে লিখে রাখে, তাহলে যেটা ব্যাংক থেকে টাকা কমে যায় মাইনাস করে দেওয়া হয়েছে ব্যাংক বিবরণীতে। আর ব্যাংক সুদ, যেটা ব্যাংকের জমা টাকার উপর ব্যাংক যে সূত্র আমাদের দেয়, সেটা আবার ব্যাংক বিবরণীতে লেখা হয় প্লাস হিসেবে, কারণ ব্যাংকের টাকা তখন বাড়ে, সুদ দেওয়ার কারণে ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে, আর যে কারণে এখানে ব্যাংক বিবরণীতে প্লাস করে দেখানো হয়েছে। এই দুইটা লেনদেনের কোনোটাই নগদান বইতে লেখা হয়নি। তাহলে প্রথমটা যেহেতু ব্যাংক বিবরণীতে মাইনাস করেছে, আমরাও মাইনাস করে দেখাবো, কারণ এটার কারণে ব্যাংক বিবরণীর যোগফলটা কমে গেছে, হ্রাস করেছে, এটা আমরা মাইনাস করে দেখাবো। আর ব্যাংক সুদ যেটা, সেটা ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি করেছে, আমরা নগদান বইতেও প্লাস করে দেখাবো। ক নাম্বার করণীয়, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করো। ক নাম্বারের জন্য আমাদের সবগুলো লেনদেন আরেকবার চেক করতে হবে, যেটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তাহলে আমি যদি একটু লেনদেনগুলো শুরু থেকে আরেকবার দেখি, রোমান 1 তো এটা উদ্বৃত্ত দেয়া, রোমান 2 যেটা হচ্ছে ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক জমা দেওয়া হয়েছে কিন্তু পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংক উপস্থাপিত হয়নি, সুতরাং এটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। রোমান 3, 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় না হওয়া পর্যন্ত ব্যাংক বিবরণীতে লেখা হবে না। তাহলে রোমান 3ও আরেকটা লেনদেন পেলাম। তারপর রোমান 4, এটা হবে না কারণ এটা নগদান বইতে লেখা হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান, তাহলে যে চেকটা ব্যাংক কর্তৃক বাতিল হয়ে গেছে সেটা ব্যাংকে লেখা হবে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ব্যাংক বিবরণীতে লেখা হবে না। তাহলে রোমান 5 আর হচ্ছে এখানে রোমান 2, রোমান 3, এই তিনটা লেনদেন এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। আর পরেরগুলো যেগুলো, সেগুলা কোনোটা নগদান বইতে লেখা হয়নি। পরের যে দুইটা আছে 6 এবং 7, এই দুইটারই নগদান বইতে লেখা হয়নি। কিন্তু আমাদের ক নাম্বার চেয়েছে যে কোন লেনদেনগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, আমরা অলরেডি পেয়ে গেছি 3টা লেনদেন। খ নাম্বার করতে বলেছে উপরোক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে সবগুলো লেনদেনের ভিত্তিতে আমাদের একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে, কোনগুলো যোগের অংশে যাবে কোনগুলো বাদের অংশে যাবে অলরেডি আমি প্রশ্ন করার সময় প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিতে বলেছি এবং প্রত্যেকটা লেনদেন বুঝিয়ে দিয়েছি। অঙ্ক করার সময় আর প্রয়োজন হবে না এতটা বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? আমরা শুধু যোগের অংশে যোগের লেনদেনগুলো লিখবো ব্যাংক সংক্রান্ত, আর যেগুলো বিয়োগ করার জন্য আমি মাইনাস চিহ্ন দিয়ে রাখতে বলেছি সেগুলো আমরা বাদের অংশে দেখিয়ে দিব।
আর গ নাম্বার বলেছে রোমান 4, 5, 6 এবং 7 নং লেনদেন সমূহের জাবেদা দাখিলা দেখাও। আমি বিগত কোনো একটা ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাসে জাবেদার নিয়ম তোমাদের শিখিয়েছিলাম বই থেকে। টপিক নাম্বারটা এখানে কত যেন আছে, সেই নিয়মের জাবেদার নিয়মটা তোমাদের পড়ে রাখতে বলেছিলাম। টপিক নাম্বার 3.07, যেগুলো আমরা নবম দশম শ্রেণী বা এই একাদশ শ্রেণীতেও আমরা অধ্যায় 2-এ জাবেদার ব্যাংক সংক্রান্ত লেনদেনের জাবেদা সেটা কি হবে সেটা আমরা জানি। শুধু আমি বলেছিলাম যে সবগুলো তোমাদের লেনদেনের জাবেদা জানা, আরেকবার শুধু পড়লেই রিভাইজ হয়ে যাবে। সবগুলো লেনদেনই তোমাদের পরিচিত, যে এগুলোর জাবেদা কি হবে আমরা জানি। তাহলে এই 4টা লেনদেনের জন্য আমরা জাবেদা দিব গ নাম্বারে, এবং দেখবে আমি যখন জাবেদা করে দিচ্ছি প্রত্যেকটা জাবেদাই তোমরা পাচ্ছো। তাহলে আমরা চলো আমাদের সমাধান আজকে শুরু করি। ক নাম্বার, তোমরা খাতা কলম নাও। প্রশ্ন আশা করি সবাই বই থেকে মার্ক করে রেখেছো কোনটা যোগ হবে বিয়োগ হবে। আর ক নাম্বারের জন্য যে 3টা লেনদেন আমি মার্ক করেছি সেটা হচ্ছে 2, 3 এবং 5, সেটা কয়ের জন্য যাবে সেটাও তোমরা মার্ক করে রাখো। আমরা তাহলে ক নাম্বার শুরু করি। সমাধান ক দেখো, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা। যেহেতু এই তালিকাটা আমাদের চেয়েছে ক নাম্বারে, আর 3টা লেনদেন আমি আগেই মার্ক করে রেখেছিলাম তোমাদের জন্য। সেটা হচ্ছে রোমান 2, 3 এবং 5। এই 3টা লেনদেন আমরা এখানে সরাসরি উঠিয়ে দিব, মানে শুধু টাকার অঙ্কটা এখানে লেখার জন্য, বাকি লেনদেনটুকু টাকার অঙ্ক বাদে বাকি কথাগুলো আমরা এখানে লেনদেনটা লিখবো, ঠিক আছে? তাহলে এখানে আর নাম্বারগুলো দেওয়ার দরকার নেই, আমরা শুধু লেনদেনটা উঠাবো আর টাকার অঙ্কটা লিখবো। ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা ছিল রোমান 2। 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত না হওয়ার কারণে সেটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, একটা পেলাম। তারপর আদায়ের জন্য জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তো ব্যাংক যতক্ষণ পর্যন্ত টাকাটা আদায় না করছে, চেকের টাকাটা, সেটা ততক্ষণ পর্যন্ত ব্যাংক বিবরণীতে লেখা হবে না। তাহলে এটাও ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এটা রোমান 3। আর হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। চেক তো ইস্যু করা হয়েছিল, আমরা নগদান বইতে লিখে রেখেছিলাম, কিন্তু ব্যাংকে চেকটা নেওয়ার পর সেটা ব্যাংক কর্তৃক বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যাখ্যাত হয়েছে, যেটা ব্যাংক বিবরণীতে লেখা হবে না। চেক বাতিল হয়ে গেলে সেটা তো ব্যাংক বিবরণীতে লেখা হয় না। যদি ইস্যুকৃত টাকাটা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়ে যেত সেটা তখন ব্যাংক বিবরণীতে লেখা হতো, কিন্তু চেকটা বাতিল হয়ে গেছে, তাহলে এটা আমরা ধরেই নিব ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তাহলে 3,000 টাকা। এই 3টা লেনদেনই আমরা পেয়েছি যেগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এখন আমাদের কাজ হচ্ছে 3টা অ্যামাউন্ট যোগ করে দেয়া, মোট পরিমাণটা নির্ণয় করে দেয়া। তাহলে এখানে দেখো 5,000 আর 3,000 হচ্ছে 8,000, আর 10,000 হচ্ছে 18,000। মোট 18,000 টাকা হচ্ছে যেটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা। 18,000 টাকার পরিমাণ যেটা ব্যাংক বিবরণীতে এখনো পর্যন্ত লেখা হয়নি, কিন্তু আমরা নগদান বইতে অলরেডি এন্ট্রি দিয়ে ফেলেছি। এটা একটা গরমিলের কিন্তু কারণ, সরাসরি বলা না থাকলেও বুঝতে হবে আমাদের ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের গরমিলের কারণ কিন্তু এগুলা। আবার কিছু কিছু লেনদেন আছে যেগুলো নগদান বইতে লেখা হয়নি, সেটাও কিন্তু গরমিলের কারণ। তাহলে এই লেনদেনগুলোর সমন্বয়েই কিন্তু আমাদের একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। চলো, আমাদের খ নাম্বার বলেছে উপরোক্ত লেনদেনগুলোর সাহায্যে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তারা আমরা লেনদেনগুলোকে ব্যবহার করে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। সবাই একটা ফুল পেজ নাও। ব্যাংক সমন্বয় বিবরণীটা যেন এক পেজে সুন্দর করে উপস্থাপন করা যায়, প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, সেইভাবে নিয়ম মেনটেন করে আমরা একটা ছক আঁকবো। এখন শুরুতে উপরে শিরোনাম দিব, তারিখ দিব, আর ছকটা কয় কলামের আমি গত ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছি, সেইভাবে একটা ছক আঁকবো। সমাধান খটা একটু দেখো। সমাধান খ আমাদের এখানে চেয়েছে লেনদেনগুলো দিয়ে আমরা যেন একটা ব্যাংক সমন্বয় বিবরণী করি। তো ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য 3টা কলাম দিয়ে আমাদের একটা ছক আঁকতে হয়। প্রথম কলামে বিবরণ, পরের 2টা কলাম টাকা, টাকার কলাম থাকে টাকা টাকা। আমরা শিরোনাম দিব প্রতিষ্ঠানের নাম বা যে ব্যক্তির নামে প্রতিষ্ঠান ওই ব্যক্তির নাম, জনাব রহমান। ব্যাংক সমন্বয় বিবরণী আর তারিখটা হচ্ছে 2018 সালের আমরা 31 ডিসেম্বর তারিখের তথ্য নিয়ে অঙ্কটা করছি, ব্যাংক সমন্বয় বিবরণী করছি। তাহলে আমাদের প্রথমে হচ্ছে যে সমন্বয়ের কাজটা শুরু করতে হলে যে কোনো একটা বিবরণীর জের বা একটা বইয়ের জের নিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হয়। আমাদের এখানে 1 নাম্বার ইনফরমেশনটা দেয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আমাদের নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে আমরা সমন্বয়ের কাজ শুরু করব। তারপরে এর সাথে যে যে বিষয়গুলো যোগ করতে হবে বা যে যে বিষয়গুলো বিয়োগ করতে হবে সেগুলো সঠিকভাবে বসিয়ে যোগ বিয়োগ করে আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্তে পৌঁছাবো। অর্থাৎ এক বইয়ের জের দিয়ে অঙ্ক শুরু করব, সমন্বয় শুরু করব, করতে করতে আমরা অন্য বইয়ের বা অন্য বিবরণীর জেরে গিয়ে পৌঁছাবো। এটাই
একক জের সংশোধনী পদ্ধতি নিয়ম। আমরা নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত দিয়ে অঙ্কটা শুরু করছি। আমাদের পৌঁছাতে হবে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ততে, অর্থাৎ যে ফলাফলটা আসবে সেটা ব্যাংক বিবরণীর ব্যাংক জমার উদ্বৃত্ত হবে লাস্টে। আমরা শুরু করছি এক বইয়ের উদ্বৃত্ত দিয়ে, পৌঁছাতে হবে আরেক বইয়ের সেম উদ্বৃত্ততে। এটাই নিয়ম। এটা মনে রাখবে যে আমাদের ফলাফলের নামটা কিন্তু শুরুতে যেই বইয়ের যে উদ্বৃত্ত থাকবে, ফলাফলের নামটা হবে তার বিপরীত বইয়ের সেই উদ্বৃত্ত, অর্থাৎ ওই বইটার থাকবে না, অন্য বিবরণী বা অন্য বইটা হবে, এবং উদ্বৃত্তটা যেন সেম উদ্বৃত্ততে গিয়ে দাঁড়ায়। আমাদের যোগের অংশে যেগুলো যাবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণীর যোগফলকে যেগুলো বৃদ্ধি করেছি সেগুলো যোগের অংশে যাবে, আর বিয়োগের অংশে যাবে যেগুলো ব্যাংক বিবরণীর যোগফলকে হ্রাস করেছে। আমি তোমাদের প্রশ্ন পড়ার সময় লেনদেনের পাশে যোগ বিয়োগ লিখতে বলেছিলাম, তো আমরা সেই অনুযায়ী যেগুলোতে প্লাস চিহ্ন দিয়েছি সেগুলো এখানে বসিয়ে দিই। এক নাম্বারটা হচ্ছে ইস্যুকৃত চেক। আমরা এখানে ক্রমিক নংটা মানে সিরিয়াল মেনটেন করব নাম্বারের ক্ষেত্রে, আর লেনদেনের পর আমরা কত নাম্বার লেনদেনটা লিখছি, লেনদেন লেখার পর আমরা সেই নাম্বারটা এখানে হাইলাইট করে দেখাবো, অর্থাৎ প্রশ্নের বা উদ্দীপকের কত নাম্বার লেনদেনটা এটা লেখা হচ্ছে সেটা লাস্টে ওই নাম্বারটা দিব। কিন্তু শুরুতে আমরা ক্রমটা আমাদের ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রম অনুসারে বসবে। তো যোগের এক নাম্বারটা হচ্ছে ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেটা হচ্ছে আমাদের রোমান 2 তে ছিল। তো রোমান 2 আমরা এখানে দিয়ে দিব আমাদের উদ্দীপকের 2 নাম্বার লেনদেনটা, সেটা হচ্ছে 5,000 টাকা। আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা, সেটা আউটার কলামে লিখবো, কারণ এই উদ্বৃত্তের সাথেই সবকিছু যোগ বা বিয়োগ হবে। তাহলে উদ্বৃত্তটা আমরা আউটার কলামে লিখবো। এক নাম্বার লেনদেনটা হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,000 টাকা, সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের 2 নাম্বার তথ্য। এখানে ক্রম 2 হচ্ছে বা সিরিয়াল 2 হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নগদান বইতে লেখা হয়নি, সেটা আমাদের উদ্দীপকের রোমান 4। দেখো রোমান 4 দিয়েছি। এই দেনাদার যখন ব্যাংকে সরাসরি টাকাটা জমা দেয় তখন ব্যাংক বিবরণী তার এখানে ব্যাংকের টাকার পরিমাণটা বাড়িয়ে দেখায়, অর্থাৎ ব্যাংক উদ্বৃত্তটা কিন্তু তখন বেশি থাকে। ঠিক আছে, তাহলে যেহেতু তার যোগফলটা বৃদ্ধি পেয়েছে, নগদান বইতে এখনো দেখানো হয়নি, তাই এখানে নগদান বইয়ের সাথেও যোগ করে দেখাতে হবে, তাই যোগের অংশে দেখাচ্ছি 15,000 টাকা। 3 নাম্বার সিরিয়াল ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। এটা তো আমি বলেছি, আমরা যখন চেক ইস্যু করি আমরা নগদান বইতে ব্যাংকে টাকার পরিমাণ কমায় দেখাই, কিন্তু ব্যাংক বিবরণীতে যেহেতু এখনো কমানো হয়নি, প্রত্যাখ্যাত হয়ে গেছে, তাহলে ব্যাংকে টাকা কমেনি, যোগফলটা বেড়ে আছে, তাই আমরা এখানে সেটা প্লাস করে দেখাবো। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, এটা রোমান 5, এটা হচ্ছে 3,000 টাকা। রোমান 5-এ উদ্দীপকে রোমান 5 নাম্বার তথ্যটা। 4 নাম্বার সিরিয়াল হচ্ছে আমাদের মানে 4 নাম্বার লেনদেনটা হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক যদি টাকা আদায় করে ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে এবং ব্যাংক বিবরণীতে সেটা লেখা হয়ে থাকে, এবং ব্যাংকে টাকার পরিমাণ বাড়লে সেখানে ব্যাংক উদ্বৃত্তটাও সেখানে প্লাস ফিগার দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে, কিন্তু নগদান বইতে লেখা না হওয়ার কারণে আমাদের নগদান বইয়ের যোগফলটা কিন্তু কমে আছে, তাই এখন বাড়িয়ে দেখাতে হবে, তাই যোগ করতে হবে। 5 নাম্বারটা হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক জমার উপরে ব্যাংক যে সুদটা দেয় সেটা ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি করে। আমরা নগদান বইতে লিখিনি, এখন আমরা ব্যাংকের নগদান বইয়ের বা ব্যাংক উদ্বৃত্তটাকে এখন আমরা বাড়িয়ে দেখাবো যোগ করে, কারণ ব্যাংক সুদ দিলে কিন্তু ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে, তাহলে এই উদ্বৃত্তটাও কিন্তু নগদান বইতে বাড়ার কথা, যেহেতু লিখিনি আমরা এখন লিখে প্লাস করে সেটাকে উদ্বৃত্তটাকে সঠিক করে দেখাবো। ঠিক আছে, এটা ছিল আমাদের রোমান 6 4 নাম্বার লেনদেনটা, আর 5 নাম্বার ছিল আমাদের রোমান 7। ঠিক আছে, উদ্দীপক অনুসারে এখন আমরা এই প্রত্যেকটা আইটেম অ্যামাউন্ট যোগ করব। 5,000, 15,000, 20,000, 3,000, 23,000, আর 2 হচ্ছে 25,000 আর 200, 25,200 টোটাল আমার যোগের অংশের অ্যামাউন্ট হচ্ছে, মোট অ্যামাউন্ট হচ্ছে 25,200। যেহেতু এটা যোগ, তাহলে আমরা এই শুরুর যে উদ্বৃত্তটা সেটার সাথে যোগ করে দেখাবো 70,000-এর সাথে। 25,200 আর 70,000 95,200। এই যোগফলের বা এই অ্যামাউন্টের কোনো নাম নেই। এই যোগফলটা থেকে এখন আমরা বাদের অংশে যাব, বিয়োগ করে দেখাবো কি কি লেনদেন বা কি কি তথ্য আমাদের এখন বাদ দিয়ে দেখাতে হবে। যেগুলো ব্যাংক বিবরণীর যোগফলকে হ্রাস করে দেখিয়েছে বা যোগফলকে কমিয়ে দেখেছে সেগুলো এখানে কমিয়ে দেখাতে হবে, মাইনাস করে দেখাতে হবে। আমি প্রশ্ন পড়ার সময় যেই যে লেনদেনের পাশে মাইনাস দিয়ে রাখতে বলেছিলাম সেগুলো তোমরা এখানে সরাসরি লিখে দিলেই হবে। বিয়োগের 1 নাম্বারটা হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। যখন আদায়ের জন্য চেক জমা দেওয়া হয় আমরা নগদান বইতে ব্যাংক উদ্বৃত্তটাকে বাড়িয়ে দেখাই,
কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আদায় হয়নি, ব্যাংক বিবরণীতে লেখাও হয়নি, তাই ব্যাংকে টাকার পরিমাণটা কিন্তু এখনো কমে আছে, যোগফলটা কিন্তু কম দেখানো হচ্ছে। তাহলে আমাদেরও ব্যাংক বিবরণীর উদ্ধৃত্তের সাথে মিলানোর জন্য এখন এই ব্যাংক উদ্ধৃত্তটা নগদান বইয়ের উদ্ধৃত্ত থেকে বাদ দিয়ে দেখাতে হবে। যেহেতু ব্যাংক বিবরণীতে কম, তাহলে আমাদের নগদান বইতেও সেটা সেভাবে কারেকশন করতে হবে। তাহলে এটা আমাদের রোমান 3 ইনফরমেশন 10,000 টাকা, উদ্দীপকের রোমান 3। তারপর দ্বিতীয়টা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক যখন চার্জ ধার্য করে ব্যাংক বিবরণীতে টাকা কমিয়ে দেখানো হয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেহেতু নগদান বইতে লিখিনি, তাহলে জমার উদ্ধৃত্তটা বেশি রয়ে গেছে, ব্যাংক বিবরণীতে কম কিন্তু এখানে বেশি, তাই এখানেও আমাদের কমিয়ে দেখাতে হবে, মাইনাস করে দেখাতে হবে, তাই এখানে এটা লেখা হলো। এটা ছিল আমার উদ্দীপকের 7 নাম্বার তথ্য, রোমান 7। এটা হচ্ছে 100 টাকা। তাহলে বিয়োগের আমার মোট অ্যামাউন্ট হচ্ছে 10,100 টাকা। টোটাল আমার বিয়োগ করতে হবে 10,100 টাকা এই যোগফল থেকে। তাহলে 95,200 থেকে আমি 10,100 বাদ দিই, আমার অ্যামাউন্ট আসে 85,100। সবগুলো তথ্য কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে, বেশিরভাগ গেছে যোগের অংশে আর 2টা গেছে বিয়োগের অংশে, তবে সবগুলো তথ্যই আমাদের ব্যবহার করা হয়েছে। এবং এই যে ফলাফল আমাদের বের হয়েছে, এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ফলাফল। আমরা সমন্বয় করার পরে এই ফলাফলটা পেয়েছি। এই ফলাফলটার নাম হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্তই এই ফলাফলটার নাম, তবে সেটা নগদান বই অনুযায়ী না, সেটা হবে ব্যাংক বিবরণী অনুযায়ী। ঠিক আছে, আমরা এক বইয়ের উদ্ধৃত্ত দিয়ে শুরু করে যোগ বিয়োগের কাজ করে অপর বইয়ের সেম উদ্ধৃত্ততে পৌঁছাবো। তাহলে অপর বইটা হচ্ছে ব্যাংক বিবরণী। ঠিক আছে, আমরা শুরু করেছি নগদান বই দিয়ে, শেষ করব ব্যাংক বিবরণী দিয়ে। যে উদ্ধৃত্ত দিয়ে শুরু করেছি সেই উদ্ধৃত্ত দিয়েই শেষ হবে, শুধু বই বা বিবরণীটার নাম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নগদান বই অনুযায়ী আমার ব্যাংক জমার উদ্ধৃত্ত ছিল 70,000 টাকা, কিন্তু আমি তখনও জানতাম না যে আমার ব্যাংক বিবরণীতে কত টাকা আছে। ঠিক আছে, যোগফলটা কত টাকা আছে। আমাদের নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত্ত ছিল 70,000। কিছু কিছু লেনদেন নগদান বইতে লেখা হয়নি, কিছু কিছু লেনদেন ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। তাহলে আমরা জানি না এখনো পর্যন্ত ব্যাংক বিবরণীর যোগফল কত, কিন্তু নগদান বইয়ের জের দিয়ে শুরু করে করে আমরা সমন্বয় করে করে যোগফল করে করে একদম লাস্টে গিয়ে দেখলাম যে 85,100 হচ্ছে আমাদের সমন্বয় করার পর অ্যামাউন্ট, যেটা ব্যাংক বিবরণীতে এই সময় যখন নগদান বইতে 70,000 ছিল, সেই সময় তখন ব্যাংক বিবরণীতে 85,100 ছিল। আমরা কিন্তু এই 70,000 টাকা থেকে শুরু করে যোগ বিয়োগের কাজ করে 85,100-তে পৌঁছাতে পেরেছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। এটাই আমাদের সমন্বয় করার পর আমাদের সমন্বয়ের ফলাফল। ব্যাংক বিবরণীতে এত, তাহলে আমরা নগদান বই থেকে শুরু করে ব্যাংক বিবরণীতে পৌঁছালাম, এবং সেটাই আমাদের যোগ বিয়োগের ফলাফল। তো ব্যাংক সমন্বয় বিবরণীটা নিয়ম অনুযায়ী আমরা এইভাবেই করতে হবে, নিয়ম ফলো করে। আমরা সামনে নিয়মটা খোলা রেখে বইয়ের নিয়ম বা খাতায় যেখানে নিয়মটা আমি তোমাদের লিখতে বলেছিলাম, তোমাদের সবার কাছে আছে, হয়তো লিখেছো, তো সেই নিয়মটা খোলা রেখে কিন্তু আমরা অঙ্ক করব। প্রথম দিকের 3-4টা অঙ্ক যখন আমাদের নিয়ম দেখে দেখে করা হয়ে যাবে, আমরা যখন বুঝে যাব, তখন দেখবো যে আমাদের আর সামনে নিয়মটা খোলা রাখার দরকার নেই, আমরা এমনি অঙ্ক করতে পারবো। আর যোগের অংশ বা বিয়োগের অংশগুলো তখন এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আর অঙ্ক করার আগে তোমাদের আমি বলবো, বারবার তোমরা ছকটা 1বার 2বার 3বার রিভাইজ দিয়ে নিবে, একবার চোখ বুলিয়ে নিবে, খোলা তো রাখবেই, কিন্তু নিয়মটা ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো অঙ্কই এই চ্যাপ্টারে সহজ মনে হবে। গ নাম্বার আমাদের করতে বলেছে 4টা লেনদেনের জাবেদা, রোমান 4, 5, 6 এবং 7। চলো আমরা 4টা লেনদেনের জাবেদা করি। আর ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই এটা খাতায় উঠিয়ে নিয়েছো, যোগফল করে একদম ডাবল দাগ দিয়ে অ্যামাউন্টটা ক্লোজ করে তোমরা ছকটা ক্লোজ করে দিবে। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা সমাধান গতে যাই। সমাধান গ দেখো, আমাদের জাবেদা করতে বলেছে 4টা লেনদেন দিয়ে। আমরা জাবেদার শুরুতে শিরোনাম দেব জনাব রহমান, সাধারণ জাবেদা। আর এখানে জাবেদার 5টা কলাম থাকে, জাবেদার ছকে শুরুতে তারিখ, তারপর বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সাধারণ জাবেদায় 5টা কলামই থাকে। একটা বিষয় আমি তোমাদের বলবো, আমরা যখন জাবেদা করতে যাব কোনো অঙ্কের, যদি সেই অঙ্কের লেনদেনগুলো বা উদ্দীপকে লেনদেনগুলোর তারিখগুলো সাথে সাথে দেয়া না থাকে, প্রত্যেকটা লেনদেনের যদি তারিখ দেয়া না থাকে, আমরা তাহলে তারিখের কলামটা ফাঁকা রাখবো। কিন্তু যদি ক্রমিক নাম্বার দেয়া থাকে বা অন্য কোনো তথ্য দেয়া থাকে, আমরা সেগুলো তারিখের কলামে কোনো ক্রমিক নাম্বার ইউজ করব না, এটা মনে রাখবে সবাই। ঠিক আছে, যে এখানে কিন্তু তোমাদের উদ্দীপকের মান 1, 2, 3, 4, 5 এরকম করে দেয়া, আমরা কখনোই তারিখের কলামে ক্রমিক নাম্বার ইউজ করব না, সেটা যে কোনো অধ্যায়ের অঙ্কই হোক। জাবেদায় তারিখের কলামে তারিখ ইউজ করব।
যদি তারিখ না থাকে তাহলে তারিখের কলামটা ফাঁকা থাকবে, তবে তারিখ নামটা কলামের শিরোনামটা কিন্তু ঠিক থাকবে তারিখ। এখানে কিন্তু আমাদের তারিখ নেই বলে, ক্রমিক নাম্বার আছে বলে আমরা কিন্তু এখানে ক্রমিক নং শব্দটা ইউজ করতে পারবো না। জাবেদার কলামে 5টা ছক থাকে, জাবেদার ছকে 5টা কলাম থাকে। এখানে কলামগুলো হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই নাম চেঞ্জ হবে না। যদি তারিখ দেয়া না থাকে আমরা তারিখ লিখবো না, কিন্তু তারিখ শব্দটা লিখে আমরা কলামটা ফাঁকা রাখবো। ঠিক আছে, অনেকেই ভুলটা করে, তাই কথাটা বলে দেওয়া হলো যে ক্রমিক নাম্বার আমরা তারিখের কলামে লিখবো না। তাহলে আমাদের যে 4টা নাম্বারের লেনদেন দিয়ে এখানে জাবেদা করতে বলা হয়েছে সেটা হচ্ছে রোমান 4-এ আছে দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আমরা জাবেদা যখন করবো, আমি জাবেদার নিয়ম করতে বলেছিলাম, শিখতে বলেছিলাম 3.07 টপিক থেকে। তো সেখানে তোমরা গিয়ে দেখতে পারো, যদি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে টাকা জমা দেওয়া হয় ব্যাংকে টাকা বাড়ে। আমরা যখন নগদান বই করতে যাই আমরা মুখে মুখে জাবেদা করি আর সেটা নগদান বইতে বসাই, তাহলে সেটা হবে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার যেহেতু টাকাটা দিয়েছে, দেনাদার হ্রাস পেয়েছে, প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, 15,000 টাকা 15,000 টাকা ডেবিট ক্রেডিট কলামে। আর ব্যাখ্যাটা অবশ্যই দিব, যেহেতু আমাদের ব্যাখ্যা বাদ দেওয়ার কথা বলা হয়নি, ব্যাখ্যা দেওয়ার কথাও বলা হয়নি, তাহলে নির্দিষ্ট করে কিছু যদি না বলে আমরা অবশ্যই ব্যাখ্যা দিব। তাহলে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা হিসাবভুক্ত হলো। ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু দেনাদার ব্যাংকে দিয়েছে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমরা টাকা পেতাম, প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, সম্পদ কমে গেলে ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দ্বিতীয় লেনদেনটা হচ্ছে রোমান 5। রোমান 5 বলেছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। চেক আমরা ইস্যু করি পাওনাদারদের বরাবর বা পাওনাদার বরাবর। যখন আমরা ইস্যু করি তখন পাওনাদার বা প্রদেয় হিসাব কমে যায় চেক ইস্যু করলে। ঠিক আছে, কিন্তু রোমান 5-এ যেটা বলা হয়েছে চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। প্রদেয় হিসাব যদি কমে যায় ইস্যু করার সময় বা চেক ইস্যু করলে, সেক্ষেত্রে আমরা প্রদেয় হিসাবকে ডেবিট করি, কারণ প্রদেয় হিসাব হ্রাস পেলে, দায়ের হ্রাস পেলে ডেবিট, আর ব্যাংক থেকে টাকা কমে যায় আমরা ব্যাংককে ক্রেডিট করি। কিন্তু সেই চেকটা প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ সে লেনদেনটা আবার উল্টা হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে আসবে, কারণ চেকটা তো বাতিল হয়ে গেছে। পাওনাদারও কমে যায়নি, ব্যাংক থেকে টাকাও কমে যায়নি। তাহলে আমরা যেই নগদান বইতে যে এন্ট্রিটা দিয়েছিলাম সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। সেটা কি হবে, আবার প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, আবার ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেয়ে যাবে, সেটা দেখাতে হবে, কারণ চেকটা বাতিল হয়ে গেছে, ইস্যুকৃত চেকটা প্রত্যাখ্যান হয়েছে। তাহলে প্রত্যাখ্যাত হলে পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে, ব্যাংক হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ইস্যু করার আগের অবস্থায় ফিরে আসবে। ইস্যু যে মুহূর্তে আমরা করিনি সেই অবস্থায় কি ছিল, ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, উল্টিয়ে দিলাম আমরা। ঠিক আছে, আমরা চেক ইস্যু করলে ব্যাংক থেকে টাকা কমে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যায়, প্রদেয় হিসাব হ্রাস পায়, প্রদেয় হিসাব ডেবিট হয়ে যায়। কিন্তু যখন চেকটা প্রত্যাখ্যান হয় তখন সেটা আবার উল্টা হয়ে যায়, ব্যাংকের টাকাটা ফেরত চলে আসে, ব্যাংক হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট হয়ে যায়, দায়টা আবার বৃদ্ধি পেয়ে যায়। আর টাকার পরিমাণ হচ্ছে 3,000। তাহলে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হিসাবভুক্ত হলো। পরের লেনদেনটা হচ্ছে রোমান 6 ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। এটা না, লভ্যাংশ, হ্যাঁ অবশ্যই ব্যাংক কর্তৃক লভ্যাংশ। ও আচ্ছা, এই লেনদেনের জাবেদাটা এখানে দেওয়া হয়নি, এটা তোমরা একটু আলাদা করে দিয়ে নিও, আমি হয়তো স্কিপ করে গেছি। এখানে হবে লেনদেনটা, এটা হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এখানে লিখি, সেটা হচ্ছে তোমাদের জন্য ব্যাংক হিসাব ডেবিট, তোমরা লিখে রাখো ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট কলামে টাকাটা আসবে, দেখো 6 নাম্বারে 2,000 টাকা, 2,000 টাকা ডেবিট। ঠিক আছে, তোমরা এখানে 2,000 টাকা লিখো। আরেকটা হচ্ছে লভ্যাংশ আদায়, যেহেতু এটা লভ্যাংশ আয়, লভ্যাংশ আদায়টা হচ্ছে লভ্যাংশ আয়, ব্যাংকে টাকার পরিমাণ বাড়লো এবং লভ্যাংশ আয় নামে আরেকটা আয় বৃদ্ধি পেল, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট 2,000 টাকা, ক্রেডিট কলামে 2,000 টাকা লিখবে। ঠিক আছে, আমি যেহেতু স্কিপ করে গেছি সেহেতু তোমরা এখানে এই ফাঁকার জায়গাটায় আরেকটা কলাম করে এখানে লিখে নিও, আরেকটা জায়গা করে বিবরণের কলামে আরেকটা অংশে লিখে নিও। 3য় নম্বর যাবে এটা। ঠিক আছে, এটা যেহেতু বাদ পড়ে গেছে তোমরা একটু কারেকশন করে নাও। ডেবিট কলামে 2,000 টাকা, ক্রেডিট কলামে 2,000 টাকা, আর এটার লেনদেনটা যেটা আছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হিসাবভুক্ত হলো, একটু ব্যাখ্যা লিখে দিবে। রোমান 7 ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা এবং সুদ, ব্যাংক সুদ হচ্ছে 200 টাকা।
তাহলে ব্যাংক চার্জ হিসাবভুক্ত যখন আমরা করব তাহলে ব্যাংক চার্জ একটা খরচ, তো ব্যাংক চার্জ হিসাব খরচটাকে আমরা ডেবিট করে দেখাবো। আর যেহেতু খরচের কারণে ব্যাংকে টাকার পরিমাণ কমে যাচ্ছে, যেহেতু ব্যাংক এটা ধার্য করেছে চার্জটা, তাহলে ব্যাংকে টাকার পরিমাণ কমে যাচ্ছে, ব্যাংক হিসাব হয়ে যাচ্ছে ক্রেডিট। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 100 টাকা 100 টাকা ব্যাংক চার্জ হিসাবভুক্ত হলো। আর পরেরটা হচ্ছে ব্যাংক যে সুদ দেয় জমা টাকার উপর, সেটা আমাদের জন্য একটা আয়। ব্যাংকে টাকাটা বৃদ্ধি পায় সুদ দিলে, ব্যাংক হিসাব ডেবিট হয়ে যায়। আর যেহেতু ব্যাংক সুদটা একটা আয়, তাহলে এই আয়টা হয়ে যায়, আয় বৃদ্ধির ফলে ব্যাংক সুদ হিসাবটা ক্রেডিট হয়ে যায়। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পেল, ব্যাংক সুদ মঞ্জুর করেছে জমা টাকার উপর, সুদ দিয়েছে, তাই ব্যাংকে টাকার পরিমাণ বাড়লো, ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু ব্যাংক সুদটা একটা আয়, আয় বৃদ্ধি পেল, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। 200 টাকা 200 টাকা ডেবিটে ক্রেডিটে। ব্যাখ্যাটা হচ্ছে ব্যাংক সুদ হিসাবভুক্ত হলো। আমাদের যেহেতু জাবেদা করা শেষ, যে যে লেনদেনের জাবেদা করতে বলেছে আমরা প্রত্যেকটা দিয়েছি। এরপর আমরা ছকটা ক্লোজ করে দেব। অনেক সময় অনেকে যোগফলও নির্ণয় করো, যোগফল না নির্ণয় করাটাও এখানে কোনো বড় বিষয় না। তোমরা লেনদেনগুলো সঠিকভাবে বসিয়ে জাবেদা করে তারপর ছকটা ক্লোজ করে দিলেই হবে। তা আশা করি ক খ গ যে অঙ্কটা আজকে আমরা করেছি 44 নাম্বার অঙ্ক, ঢাকা বোর্ড 2019 সালের অঙ্ক, আমি পুরো অঙ্কটাই করে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিস্তারিতভাবে, যেন নেক্সট অঙ্কগুলো এত না বোঝালেও তোমরা বুঝতে পারো, এত বিস্তারিত আলোচনা না করলেও তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাই আজকের প্রথম অঙ্কটা আমি অনেক সময় নিয়ে করেছি বুঝিয়ে বুঝিয়ে। তো তোমরা সেইভাবে সিরিয়াসলি বাসায় অঙ্ক প্র্যাকটিস করবে। আজকে কয়েকটা অঙ্ক আমি দিয়ে দিই, এবং গত ক্লাসেও তোমাদের বলেছিলাম প্রথম দিকে কয়েকটা উদাহরণ একটু দেখবে, আশা করি দেখেছো বা করেছো খাতায়। তোমরা উদাহরণ 10, 11, 13 এবং 15 এই 4টা উদাহরণ বাসায় করবে খাতায়। উদাহরণ এই বইয়ের, যে বইয়ের আমরা অঙ্কটা আজকে করলাম সেই বইয়ের উদাহরণ 10, 11, 13 এবং 15 প্রচলিত পদ্ধতি বা এককজের সংশোধনী পদ্ধতির এই 4টা অঙ্ক তোমরা বাসায় প্রশ্নটা ভালো করে দেখবে, বুঝবে কোন জের দিয়ে তথ্য দেওয়া আছে বা কোন জের নিয়ে আমার অঙ্ক শুরু করতে হবে, নিয়মটা পাশে রাখবে। এবং সেই জের নিয়ে আমরা অঙ্কটা শুরু করব তার সাথে কোন বিষয়গুলো যোগের অংশে যাবে, কোনগুলো বিয়োগ করতে হবে, সেইভাবে নিয়ম ফলো করে করে আমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করব। তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের পর পর আমি যদি অঙ্ক দিয়ে দিই, সেগুলো যদি তোমরা বাসায় ঠিকভাবে প্র্যাকটিস করো, আর উদাহরণটা তোমাদের গাইড বইয়ের মতো কাজ করবে উদাহরণগুলো এই বইয়ের, তো আমাদের অসুবিধা হওয়ার কথা না। সেইভাবে তোমরা মেনটেন করলে দেখবে এই চ্যাপ্টারের সব অঙ্কই তোমরা করতে পারবে একক যে সংশোধনী পদ্ধতিতে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা অঙ্ক করব, হয়তো নেক্সট ক্লাসের অঙ্ক দিয়ে আমাদের চ্যাপ্টার শেষ করতে পারি, আর প্রয়োজন যদি মনে করি আরেকটা অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করে আমরা চ্যাপ্টার ক্লোজ করে দিব, আমরা নতুন অধ্যায়ে যাব পরে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।